সবাইকে স্বাগত জানাচ্ছি ফরেক্সের উপর নির্মিত এই শিক্ষামূলক ভিডিওটি দেখার জন্য। প্রতিবারের মতো বলে নিতে চাই, যদিও এই ভিডিওটি আমি বাংলা ভাষাভাষীদের জন্য নির্মাণ করেছি, তবুও আপনাকে জেনে নিতে হবে আপনি যে দেশে অবস্থান করছেন সেই দেশে ফরেক্স ট্রেডিং বৈধ কিনা। এবং ফরেক্স একটি ঝুঁকিপূর্ণ ব্যবসা, সুতরাং এখানে বিনিয়োগ করার আগে এই ঝুঁকিগুলো সম্পর্কে অবশ্যই আপনাকে জেনে নিতে হবে। আজকে আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব তা হলো ১. সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এবং ২. ট্রেন্ড লাইন। প্রথমে আমি সাপোর্ট রেজিস্ট্যান্স কি এই সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব এবং এটি কেন জরুরি সেটা আলোকপাত করার চেষ্টা করব। দ্বিতীয়ত কিভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আঁকতে হয় এবং এর কিছু কার্যকারিতা ও কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। এবং পরবর্তী সেকশনে আমি ট্রেন লাইন কি ও কত প্রকার, ট্রেন লাইন কিভাবে আঁকতে হয় এবং ট্রেন লাইনের অপব্যবহার ও কিছু তথ্য সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমেই বলে রাখি, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ও ট্রেন লাইন এই দুইটি ধারণায় ফরেক্সে খুব বেশি পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে। এই সম্পর্কে যত বেশি ক্লিয়ার ধারণা আপনারা রাখবেন, তত ভালো আপনারা প্রাইস অ্যাকশন কিংবা আপনারা ট্রেড সেট আপগুলো বের করতে পারবেন। এখন আসি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এই জিনিসটার মানে কি। আমরা যদি আবিধানিক মানে বের করার চেষ্টা করি, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দুটার মানেই হলো বাধা দেয়া, অর্থাৎ প্রাইস চলতে চলতে যে জায়গায় এসে বাধাপ্রাপ্ত হয়ে দিক পরিবর্তন করবে সেই জায়গাটাকে আমি বলতেছি সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্স। একটু সহজ ভাষায় যদি আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে আপনাকে বুঝাই, মনে করেন আপনি একটা ঘরে অবস্থান করছেন, আপনার ঘরে রয়েছে আপনার মেঝে বা ফ্লোর এবং আপনার মাথার উপরে রয়েছে ছাদ বা রুফ। আপনি যদি একটা বলকে নিচের দিকে ছুঁড়ে মারেন, তাহলে যেটা হবে বলটা মেঝেতে গিয়ে কয়েকটা আপনার বাড়ি খেয়ে নিচে পড়ে থাকবে, অর্থাৎ একটা জায়গায় গিয়ে সেখানে বাধাপ্রাপ্ত হচ্ছে, তার নিচে সে সহজে যেতে পারছে না। যে জায়গাটা বাধাপ্রাপ্ত হচ্ছে সেটাকে আমরা বলবো সাপোর্ট, অর্থাৎ প্রাইস যদি কখনো নিচে নেমে এসে কোনো জায়গায় বাধাপ্রাপ্ত হয়, তার নিচে যেতে না পারে, তাহলে আমরা সেই জায়গাটা বলবো সাপোর্ট। এবং অনুরূপভাবে যদি আমরা একটা বলকে উপরের দিকে ছুঁড়ে মারি, সেই বলটা গিয়ে ছাদে বাধাপ্রাপ্ত হয়ে নিচের দিকে চলে আসতেছে। যে উপরে যে জায়গাটায় গিয়ে বলটা বাধাপ্রাপ্ত হলো বা প্রাইসটা যে জায়গায় গিয়ে বাধা পেলো সেই জায়গা থেকে ফিরে আসলো, সেই জায়গাটাকে আমরা বলবো রেজিস্ট্যান্স। সহজ ভাষায় নিচে যে জায়গায় বাধা পেলো সেটাকে বলবো আমরা সাপোর্ট, অর্থাৎ প্রাইস এখানে এসে ফিরে গেলে সেটাকে আমরা বলবো সাপোর্ট। আর যদি উপরে বাধা পেয়ে নিচের দিকে ফিরে আসে তাহলে সেটাকে বলবো রেজিস্ট্যান্স। তার মানে প্রাইসে যে জায়গাটা আমাকে বাধা দিচ্ছে সেটাই হলো আমার সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্স। এই স্বচ্ছ ধারণাটা আপনাদেরকে খুব ক্লিয়ার ভাবে রাখতে হবে, কারণ এটাই আপনাকে পরবর্তীতে সাপোর্ট রেজিস্ট্যান্স বের করা কিংবা ট্রেড নেওয়ার ক্ষেত্রে অনেক পরিমাণে সাহায্য করে থাকবে। এখন আমরা আসি, মনে করেন এই তীর চিহ্নগুলো হলো একটা প্রাইসের মুভমেন্ট। প্রাইসটা নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রাইসের ডিরেকশন হলো ধীরে ধীরে সে আঁকা বাঁকা ভাবে উপরের দিকে উঠে যাচ্ছে। আমরা যদি প্রথম প্রাইসটা দেখি তাহলে প্রাইসটা ছিল এইখানে, আমরা যদি শেষ প্রাইসটা দেখি তাহলে ছিল প্রাইসটা এইখানে, অর্থাৎ প্রাইসটা কম দাম থেকে বেশি দামের দিকে যাচ্ছে। যখন কোনো একটা প্রাইস কম থেকে বেশি দামের দিকে যায় তখন আমরা সেটাকে বলি আপার ট্রেন্ড। এই আপার ট্রেন্ডের ক্ষেত্রে আমরা যদি এখানে কিছুটা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে প্রাইসটা এখান থেকে উপরে উঠে একটা জায়গায় গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছে, যে বাধা থেকে সে আবার নিচের দিকে ফিরে এসেছে। যে জায়গায় প্রাইসটা গিয়ে বাধাপ্রাপ্ত হলো, আমরা জানি যদি বলটা উপরের দিকে যায়, যদি ছাদে বাধা পায়, সেটাকে আমরা বলতেছি রেজিস্ট্যান্স। সুতরাং এই জায়গাটা হলো আমার প্রাইসের জন্য রেজিস্ট্যান্স। অনুরূপভাবে যদি প্রাইসটা নিচে এসে বাধাপ্রাপ্ত হয় এবং তারপরে সে উপরের দিকে উঠে যেতে থাকে, তাহলে আমরা যে জায়গাটা থেকে বাধা পেয়ে উপরে উপরে যাচ্ছে সেটাকে আমি বলবো সাপোর্ট। সেম সংজ্ঞা ইউজ করে আমি বলতে পারি এটা হলো আমার এই প্রাইসের এখানে বাধা পেয়ে আসার কারণে এটা একটা রেজিস্ট্যান্স এবং এটা একটা সাপোর্ট। অর্থাৎ সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের সংজ্ঞা কিন্তু খুব সিম্পল, যে জায়গা থেকে সে বাধা পেয়ে ঘুরে চলে আসতেছে সেই জায়গাটা হয়ে যাচ্ছে আমার সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্স। এখন আমরা দেখি যে প্রাইসটা উপর থেকে নিচের দিকে যাচ্ছে, যখন প্রাইসটা উপর থেকে নিচের দিকে যায়, অর্থাৎ বেশি দাম থেকে কম দামের দিকে আসে, তখন আমরা সেটাকে বলি ডাউন ট্রেন্ড। এই আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড এবং সাইড ওয়াইজ ট্রেন্ড সম্পর্কে আমি পরবর্তী সেকশনে আলোচনা করার চেষ্টা করব। তো এই ডাউন ট্রেন্ডেও কিন্তু আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স মেনে তারা চলছে। যেমন ধরেন যে প্রাইসটা উপর থেকে যখন নিচের দিকে আসে এক জায়গায় বাধা পেয়ে উপরের দিকে উঠে যাচ্ছে, তখন আমরা সেটাকে বলতেছি সাপোর্ট। আবার উপরে যে জায়গাটাকে বাধা পেয়ে সে পড়ে আসতেছে সেটাকে আমি বলতেছি রেজিস্ট্যান্স। অর্থাৎ সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কিন্তু আপ ট্রেন্ডেও যেরকম থাকছে ডাউন ট্রেন্ডেও সেরকম থাকে, ইভেন আপনার সাইড ওয়াইজ মার্কেটও কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স থাকে। এখন আপনি যদি আপ ট্রেন্ডের সাপোর্ট রেজিস্ট্যান্স খুব ভালো করে বের করতে পারেন, তাহলে আপনি বের করতে পারবেন যে কোন জায়গা থেকে ট্রেড নিলে আপনার জন্য সবচেয়ে বেশি প্রফিটেবল হবে। ডাউন ট্রেন্ডও আপনি অনুভাবে বের করতে পারেন। সো সাপোর্ট রেজিস্ট্যান্স আপনাকে অনেক প্রকার সাহায্য করবে। তো সাপোর্ট রেজিস্ট্যান্সের জরুরি বিষয়গুলো হলো, ট্রেডিংসে আমি আগেই বললাম যে ফরেক্স ট্রেডিংয়ে যেই জিনিসগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়, অর্থাৎ যেই ধারণাগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয় তার মধ্যে সাপোর্ট রেজিস্ট্যান্স একটি। এবং সাপোর্ট রেজিস্ট্যান্স যদি আপনি সহজে বুঝতে পারেন তাহলে আপনি আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড ইভেন আপনি সাইডওয়েজ মার্কেটও খুব ভালোভাবে ট্রেড ওপেন করতে পারবেন এবং আপনি জানতে পারবেন যে কোথায় ট্রেড ওপেন করতে হবে এবং কোথায় আপনার ট্রেড থেকে বের হয়ে আসতে হবে। কারণ আপনি ট্রেডে সবসময় থাকতে পারবেন না, আপনার প্রফিট নিয়ে সেই জায়গা থেকে বের হয়ে আসতে হবে, যাতে আপনি প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করতে পারেন। এই জন্য আপনার এই
ধারণাগুলো বা টুলগুলো সম্পর্কে আপনার আইডিয়া থাকা জরুরি। এখন এখানে একটা জিনিস বলে রাখি যে সাপোর্ট রেজিস্ট্যান্স এক একজন এক একভাবে বের করতে পারে। এক একজন একইভাবে বের করতে পারে মিনস আপনার যখন আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স চার্টে আঁকতে যাবে তখন দেখবেন যে আপনার প্রাইস নয়েজ এত বেশি থাকে যে আমি যেমন খুব সহজে তীর চিহ্নতে দেখা দিতে পারলাম যে এই জায়গাটায় সাপোর্ট, এই জায়গাটা রেজিস্ট্যান্স, এত সহজে কিন্তু আপনি লাইভ চার্টে গিয়ে আপনি সেই জিনিসগুলোকে আইডেন্টিফাই করতে পারবেন না। তো বিভিন্ন জন বিভিন্ন রকমের সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল বের করতে পারে। অনেকে আবার সেটাকে একটা লাইন হিসাবে না নিয়ে একটা এরিয়া বা একটা লেভেল হিসাবে ক্রিয়েট করে থাকে, অর্থাৎ এটা কোনো নির্দিষ্ট একটা লাইন দিয়ে না বোঝায়, যদি আপনি একটা প্রাইস রেঞ্জ দিয়ে বুঝান বা একটা এরিয়া দিয়ে বুঝান তাহলে আপনার জন্য সাপোর্ট রেজিস্ট্যান্সে বের করার সুবিধা হয়। আমি আপনাকে দেখাবো পরবর্তীতে কি করে সাপোর্ট রেজিস্ট্যান্স এরিয়া দিয়ে বা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল বের করা শেখাতে হয়, যখন আমি সাপোর্ট রেজিস্ট্যান্স বা ট্রেড লাইন দিয়ে ট্রেড করা আপনাদেরকে শিখাবো। তো এখন আমরা আসি যে কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকতে হবে, কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স লাইভ চার্টে আঁকতে হয় সেটা আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব, কারণ আমি আপনাদেরকে লাইভ চার্ট দেখে শেখানোর চেষ্টা করব। কখনো আমি হিস্টোরিক্যাল চার্ট দেখে আপনাকে শেখাবো না, কারণ হিস্টোরিক্যাল চার্টে সব জিনিস খুব সহজে বের করা যায় যে এটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স। কারণ আপনি যখন অনেকগুলো প্রাইস রেঞ্জ দেখবেন, আপনি হিস্টোরিক্যাল চার্ট প্যাটার্ন দেখবেন যে ও আচ্ছা এখানে আপনার প্রাইসটা বাধা পেয়ে ফিরে আসছিল। তো সেখান থেকে শেখার অ্যাকচুয়ালি কিছু না। আপনি যখন শিখতে যাবেন কোনো কিছু ফরেক্সে, শুধু সাপোর্ট রেজিস্ট্যান্স না, আমরা সবসময় লাইভ চার্ট দেখে শিখবো, কারণ লাইভ চার্টে গিয়ে কিন্তু আপনি যতই শিখে যান যে আপনি হিস্টোরিক্যাল প্রাইসটা দেখে যে হ্যাঁ এইভাবে সাপোর্ট রাখতে হয়, এভাবে রেজিস্ট্যান্স রাখতে হয়, এভাবে ট্রেন্ড লাইন রাখতে হয়, যখনই আপনি লাইভ চার্টে যাবেন তখনই কিন্তু আপনি কনফিউজড হয়ে যাবেন। এই কনফিউশনটাকে দূর করার জন্যই হলো আমরা লাইভ চার্ট দেখে সব কিছু শিখবো, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। পরবর্তীতে যখন আমরা রিয়েলি ট্রেড করতে যাবো, যখন আমি ট্রেডিং প্ল্যাটফর্মে আপনাদেরকে দেখাবো যে কী করে ট্রেডিং স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হয়, তখন আপনাদের জন্য সুবিধা হবে যে লাইভ চ্যাটে আপনি কনফিউজড হচ্ছেন না। তো এখানে আমি যে কাজটা করেছি, এখন আমি লাইভ চ্যাটে যাচ্ছি না, আমি লাইভ চ্যাটটাকে একটা ডেমো করার জন্য যে কাজটা করেছি, আমি লাইভ চ্যাটের একটা পোর্শন ঢেকে রেখেছি আপনাদের জন্য, যাতে আমরা একসাথে আগাতে পারি, একসাথে আমরা ফিউচারের দিকে আগাতে পারি। তো এখানে আমরা যদি একটা জিনিস দেখি যে আমরা এখানে চার্টটা হলো জিবিপি ইউএসডি চার্ট, ডেইলি চার্ট। এই ডেইলি চার্টটা 2016 সাল থেকে 2018 সাল পর্যন্ত, অর্থাৎ রিসেন্ট চার্টটা আমি এখান থেকে নিয়েছি। এবং আমি রিসেন্টলি এখানে বের করার চেষ্টা করব যে সাপোর্ট রেজিস্ট্যান্স কোন জায়গায় প্রাইস মুভমেন্ট দেখে, এবং সেখান থেকে আমরা ফিউচার প্রেডিক্ট করার চেষ্টা করব। তো আমরা এখানে আসি, আমি এখানে যদি দেখি যে কিছু প্রাইস এখানে মুভ করছে, অর্থাৎ আমি এখানে কিছু গ্রিন ক্যান্ডেল এবং কিছু রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছি। আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে যখন কোনো গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয় তখন আমরা সেটাকে বলি বুলিশ ক্যান্ডেল, অর্থাৎ মার্কেটটা উপরের দিকে যাচ্ছে। আর যখন কোনো রেড ক্যান্ডেল ক্রিয়েট হয় আমরা বলি যে এটা বেয়ারিশ ক্যান্ডেল, অর্থাৎ মার্কেটটা নিচের দিকে যাচ্ছে। তো এখন আমি দেখি যে কিছুক্ষণ প্রাইস মুভমেন্ট আমি দেখার পরে আমি আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি যে এখানে যদি আমি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আঁকতে চাই তাহলে কোন জায়গা দিয়ে আঁকবো, আমি কিন্তু প্রাইস দেখতে পাচ্ছি যে এক জায়গায় নিচে নামলো, নিচে বাধা পেয়ে উপরের দিকে গেল, উপরে বাধা পেয়ে সে কিছুটা মুভমেন্ট করে আবার কিছুটা নিচে এসে এই জায়গায় আসলো। তো আমি যদি দেখেন এই জায়গায় দুটো লাইন টানি এইভাবে, তাহলে আপনি কি একটা জিনিস দেখতে পাচ্ছেন যে প্রাইস নিচে এই লাইনটার এই জায়গাটা এসে বাধা পেলো, এক্সাক্ট এই জায়গাটা বাধা না পেয়ে ফেরত গেল, একটা নির্দিষ্ট এই জায়গাটাতে বাধা পেয়ে উপরের দিকে ফিরে চলে গেল। আবার এই জায়গাটায় বাধাপ্রাপ্ত হলো, বাধাপ্রাপ্ত হয়ে নিচে কিছুক্ষণ ঘুরঘুর করে আবার ওই জায়গাটা বাধাপ্রাপ্ত হয়ে নিচের দিকে নেমে আসলো, ঠিক ওই লাইনটার কাছাকাছি এসে আবার সে উপরের দিকে ওঠা শুরু করলো। অর্থাৎ আমি যদি সেই সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের সংজ্ঞায় ফিরে যাই তাহলে এই জিনিসটা হয়ে যাচ্ছে আমার সাপোর্ট, কেননা প্রাইস নিচের দিকে এসে বাধা পেয়ে উপরের দিকে উঠে গেল, আবার নিচে এসে এই জায়গাটা বাধা পেয়ে উপরে উঠে গেল, অর্থাৎ এই জিনিসটা হচ্ছে আমার সাপোর্ট। অনুরূপভাবে এই জায়গাটা অর্থাৎ উপরের জায়গাটা, যে জায়গাটা সে বাধা পেয়ে নিচের দিকে নেমে আসতেছে, সেটাকে আমি বলতে পারি রেজিস্ট্যান্স। তো আমি আপাতত এইটুকু প্রাইস চার্ট দেখে বলতে পারলাম যে এইটুকু আমার একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। এবার আমি আরেকটু উন্মুক্ত করি আপনাদের জন্য, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে যখন আমি এই লাইন দুটো টেনেছিলাম তখন কিন্তু আমি বাকি ফিউচারের প্রাইস সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না, রাইট? যদি আমি এই জায়গাটা লক্ষ্য করি আমি কিন্তু জানি না যে প্রাইসটা কোথায় গিয়ে বাধা পেতে পারে, কিন্তু আমি ধারণা করতে পারি যেহেতু আগেও এখানে এসে বাধা পেয়েছে, সো এখানে এসেও ট্রেডটা বাধা খাওয়ার একটা পসিবিলিটি আছে, অর্থাৎ যেই রেজিস্ট্যান্সটা আমি ড্র করেছি সেই জায়গায় গিয়ে প্রাইসটা বাধা পাবে। কারণ আপনি যদি একটা ছাদের ভেঙে উপরে উঠতে চান তাহলে আপনাকে কিন্তু অনেক পরিমাণ শক্তি দিয়ে উপরে উঠতে হবে। আবার যদি আপনি মেঝে ফুটা করে নিচে যেতে চান তাহলে আপনাকেও কিন্তু অনেক শক্তি প্রয়োগ করে নিচে যেতে হবে। এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কিন্তু ঠিক আপনার এই ছাদ এবং এই ফ্লোরে বা মেঝের মতোই কাজ করে থাকে। তো আসি পরবর্তীতে আমি এখানে দেখতে পাচ্ছি যে হ্যাঁ আবার সেই রেজিস্ট্যান্সে এসে বাধাপ্রাপ্ত হলো কিছুক্ষণ, তারপরে কি হলো, রেজিস্ট্যান্স ধুম করে ব্রেক করে উপরের দিকে উঠে গেল, অর্থাৎ খুব শক্তভাবে, অর্থাৎ খুব জোরে সে প্রাইসটা উপরের দিকে উঠে গেল। অর্থাৎ এতক্ষণ যে জায়গাটা প্রাইসটা বারবার বাধাপ্রাপ্ত হয়ে নিচের দিকে নেমে আসছিল, বাধাপ্রাপ্ত হয়ে নিচের দিকে নেমে আসছিল, সেটা খুব শক্তভাবে উপরের দিকে ব্রেক করে চলে গেল। তো আমি যদি সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে ধারণা রাখতে পারি বা সাপোর্ট রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করতে পারি তাহলে কিন্তু আমি দেখতে পারি যে এখান থেকে আমি ট্রেড নিতে পারি। তো এই কীভাবে ট্রেড নিব সেটা আমি পরবর্তী ভিডিওটিতে আলোচনা করবো। এখানে শুধু আপনাদেরকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করে এবং সেটার ইম্পর্টেন্স বোঝানোর জন্য চেষ্টা করছি। এখন পরবর্তীটুকু আমি দেখি যে পরবর্তীতে আমি মনে করেন প্রাইসটা এভাবে মুভ করলো,
তাহলে এখান থেকে কি করতে পারি, এখানেও কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এক জায়গায় বাধা পেয়ে আবার নিচের দিকে নেমে এসেছে। যেমন এই জায়গাটা বাধা পেয়ে আবার নিচের দিকে নেমে এসে এই জায়গাটা থেকে বাধা পেয়ে আবার উপরের দিকে আস্তে আস্তে ওঠার চেষ্টা করছে। তো এটাকে যদি আমি টেম্পোরারি একটা সাপোর্ট রেজিস্ট্যান্স কল্পনা করিনি, কারণ এখন তো আমার হাই প্রাইসটা এই জায়গাটায়, তাই না, এই জায়গাতে সে বাধা পেয়ে নিচের দিকে নেমে আসছে। তো ফিউচারে আমি প্রেডিক্ট করতে পারি যে যখন প্রাইসটা এরকম কোনো জায়গায় আসবে তখন সেখানে সে আবার বাধাপ্রাপ্ত হবে, হয় সে সাপোর্টে বাধাপ্রাপ্ত হবে কিংবা রেজিস্ট্যান্সে বাধাপ্রাপ্ত হবে। তো আমরা এখানে লক্ষ্য করি, দেখেন আমি আবার ফিউচারে কিছুটা প্রাইস ওপেন করে দিলাম। দেখেন আমি যে আগে এই জায়গাটায় যে লাইনটা টেনে রেখেছিলাম, অর্থাৎ যে রেজিস্ট্যান্স লাইনটা টেনে রেখেছিলাম, যে বাধার লাইনটা টেনে রেখেছিলাম, প্রাইস কিন্তু ঠিক সেই জায়গায় এসে আবার বাধা পেয়ে উপরে উঠে গেল। এখন আপনি যখন দেখছেন প্রাইসটা এরকম একটা জায়গায় রয়েছে, তখন যদি আপনি একটা কাজ করতেন, যখন প্রাইসটা এখানে পৌঁছালো তখন আপনি জানেন যে এই প্রাইসটা এই জিনিসটা ব্রেক করে নিচে যাবো তার জন্য একটু কষ্টকর, কারণ এটা একটা বাধা, এটা এখন তার জন্য একটা ফ্লোর হিসেবে কাজ করছে। সো আপনি এই জায়গা থেকে একটা বাইটের নিতে পারতেন, আপনি বুঝতে, এখান থেকে আপনি একটা সাধারণ কনসেপ্ট ইউজ করতে পারতেন যে এখানে, এখান থেকে অর্থাৎ এই জায়গা থেকে উপরে ওঠা তার জন্য সহজ, নিচে যাওয়া তার জন্য কঠিন, কারণ তার জন্য নিচে একটা বাধা অবস্থান করছে। তো অনুরূপভাবে আপনি যখন এখানে দেখতে পাচ্ছেন এখানে গেল, আবার যখন আমি এই জায়গা থেকে আপনার রেজিস্ট্যান্স লাইনটা টেনেছিলাম সে কিন্তু এখানে বাধা পেয়ে আবার নিচের দিকে নেমে আসছে, এবং এখানে আপনি একটা ইন্টেরিম সাপোর্ট রেজিস্ট্যান্স বানানোর চেষ্টা করেছে যেখান থেকে বাধাপ্রাপ্ত হয়ে আবার সে উপরের দিকে উঠে গেছে। অর্থাৎ সাপোর্ট রেজিস্ট্যান্স আপনি একবার টানার পর ফিউচার কিন্তু আপনি প্রেডিক্ট করতে পারছেন অনেকটা, 100% অ্যাকুরেটলি না হলেও আপনি বলতে পারেন যে এই জায়গা থেকে বাধা পেয়ে সেই জায়গা থেকে আবার ব্যাক করতে পারে। তো সাপোর্ট রেজিস্ট্যান্স এই জন্যই আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন আমি যে আগে এই জায়গায় একটা লাইন টেনেছিলাম যেখানে একটা দুটা জায়গা আপনার টাচ করেছিল, এখন দেখেন সেই লাইনটা কি সুন্দরভাবে আমাদেরকে প্রাইসটাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। অনুরূপভাবে এটাকে যদি আমি হাই পয়েন্ট ধরি এবং হাই পয়েন্টে যদি আমি একটা লাইন টানি, তাহলে এটা কিন্তু আমার এখন রেজিস্ট্যান্স এবং এটা আমার এখন সাপোর্ট, কারণ প্রাইস নিচে যে জায়গায় সে বাধা পাচ্ছে সেটাকে আমি বলছি সাপোর্ট। এই সাপোর্টের কারণে সে প্রাইসটা আবার বাধা পেয়ে উপরের দিকে উঠে যাচ্ছে। এখন তার পরবর্তী প্রাইস মুভমেন্টটা যদি আমি দেখি, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আমি এই যে এই লাইনটা টেনেছিলাম এই লাইনে কিন্তু আবার সে বাধাপ্রাপ্ত হয়েছে, বাধাপ্রাপ্ত কিন্তু সহজে উপরে উঠে যেতে পারে নাই। যখন উপরে উঠে গেছে তখন কিন্তু ব্রেক আউট হয়েছে, ব্রেক আউট হয়েছে মিনস প্রাইসটা খুব জোরে উপরের দিকে উঠে গেছে। তো এখান থেকে আমি দুই ধরনের ট্রেডিং এর একটা আইডিয়া পেলাম, একটা হলো বাউন্স ট্রেডিং, অর্থাৎ প্রাইসটা বাধা পেয়ে উপরে যখন উপরে ওদিকে উঠে যাচ্ছে, যেমন ধরেন যে প্রাইসটা উপর থেকে নিচে এসে এই জায়গায় কিছুটা বাউন্স খেলো, বাউন্স করে ব্যাক করে উপরে উঠে গেল, এটাকে আমরা বলবো বাউন্স ট্রেডিং, যেটা সম্পর্কে আমি পরবর্তী ভিডিওতে ধারণা দিব। কিংবা আমি এখানে করতে পারি কি ব্রেকআউট ট্রেডিং, কারণ আমি এখানে দেখতে পাচ্ছি যদি প্রাইসটা উপরের দিকে ভাঙে তাহলে অনেক দূর উপরে উঠে যাবে, কেননা সে একটা বাধা অতিক্রম করে গেল। যখন আমরা একটা বাধা অতিক্রম করে যাই তখন আমাদের আরো অনেক দূর এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো এইভাবে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মাধ্যমে আমরা নির্দিষ্ট প্রাইস প্যাটার্নগুলো যেখানে ঘুরে আসতে পারে সেগুলো আইডেন্টিফাই করতে পারি। একদম লেটেস্ট চার্টে যদি আমি চলে আসি তাহলে আমি দেখতে পাবো যে রিসেন্টলি প্রাইস সেই যে নতুন একটা লাইন টেনেছিলাম টপে, যেটাকে আমি রেজিস্ট্যান্স হিসেবে ইউজ করছি, সেই জায়গাটা বাধাপ্রাপ্ত হয়ে সে চলে আসতেছে। এখন আমি যদি দেখি যে এখানে উপরে আমার রেজিস্ট্যান্স কোন জায়গায়, উপরে রেজিস্ট্যান্স হলো আমার এই জায়গায় এবং নিচে সাপোর্ট কোন জায়গায়, নিচে সাপোর্ট হলো এই জায়গায়। তাহলে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মাঝখানে আমি প্রাইসটাকে দেখতে পাচ্ছি এই জায়গাতে। তার মানে প্রাইসটা উপরের দিকে যেতে গেলে এখানে বাধা পাবে, আর নিচের দিকে যেতে গেলে এই জায়গাটাতে যদি আমি একটা ইন্টারিম সাপোর্ট বা রেজিস্ট্যান্স টানি, অথবা এই জায়গাটা যেটা হলো আপনার একটা শক্তিশালী সাপোর্ট হিসেবে কাজ করছে, তো প্রাইসটা এই পর্যন্ত আসতে পারে। এই পর্যন্ত আসার আগে তার কাছে কোনো শক্ত বাধা নাই। তাহলে আমি এই জায়গাটা বাই ট্রেড দিব না সেল ট্রেড দিব? এই জায়গাটা আমি সেল ট্রেড নেওয়ার চেষ্টা করবো, কেননা এর পসিবিলিটি হলো নিচের দিকে যাওয়া, নিচের দিকে যাওয়ার পসিবিলিটি এর বেশি, কেননা উপরে যে বাধাটা আছে সেটা আছে কাছাকাছি, আর নিচে যে বাধাটা আছে সেটা আছে ওই প্রাইস থেকে খানিকটা দূরে। তো এইরকম ধারণা সাপোর্ট রেজিস্ট্যান্স আমাকে দেয়, এবং সাপোর্ট রেজিস্ট্যান্স যদি আপনি এইভাবে আঁকতে পারেন যে আপনি প্রাইস চার্ট দেখে দেখে যে এই জায়গা থেকে আমার প্রাইস ব্যাক করছে, তো এই জায়গাটা হলো আমার সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্স, তাহলে আপনি খুব সহজেই কিন্তু টার্নিং পয়েন্টগুলো আইডেন্টিফাই করতে পারেন। এবং আপনার যদি ট্রেড সম্পর্কে, ট্রেড কী কী ধরনের ট্রেড আছে সেটা সম্পর্কে যদি আপনার আইডিয়া থাকে, তাহলে আপনি রিস্ক রিওয়ার্ড ডিসিশন মেনে আপনি খুব সুন্দর সুন্দর ট্রেড সেট আপ নিজেই জেনারেট করতে পারেন, যে সেই ট্রেড সেট আপ জানার জন্য আপনার কোনো এক্সপার্টের সাহায্য নিতে হবে না। এখন একটা জিনিস আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স সাপোর্ট একটা আরেকটা বারবার চেঞ্জ হচ্ছিল, ইন্টারচেঞ্জ হচ্ছিল। কি করে আমি আপনাকে মনে করেন আপনি একটা দুইতলা বিল্ডিং এ আছেন, এটা আপনার হলো ফার্স্ট, এটা হলো আপনার গ্রাউন্ড ফ্লোর, এটা হলো আপনার ফার্স্ট ফ্লোর। অর্থাৎ আপনার যে নিচতলা এই জিনিসটা আপনার তখন মেঝে, এই জিনিসটা আপনার তখন ছাদ। আপনি যখন দুই তলায় উঠে যান তাহলে আপনার জন্য এই জিনিসটা এখন মেঝে, এই জিনিসটা এখন ছাদ। অর্থাৎ যে জিনিসটা আপনার ছাদ ছিল সেই জিনিসটা কিন্তু আপনার মেঝে হয়ে যেতে পারে যদি আপনি গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে উঠে যান। অর্থাৎ আপনি নিচতলা থেকে উপরে উঠে যান, তাহলে আপনার জন্য যেটা ছাদ ছিল সেটা আপনার জন্য এখন মেঝে পরিণত হয়ে গেল। অর্থাৎ এখান থেকে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, এটা আপনাকে একটা
অ্যানিমেশন দিয়ে বুঝাই। মনে করেন সেই বলটাকে আমি আবার সেই ছাদ দিয়ে ছুঁড়ে মারলাম এবং সেই ছাদে কিছু কিছু জায়গায় ফাঁকা ছিল, তাহলে এই ছাদ থেকে ফাঁকাটা গিয়ে ওই দুইতলা বাড়ি খেলো, তারপরে আবার এখানে দেখেন আপনি বলটার মুভমেন্ট যদি এরকম হয়, আপনি কল্পনা করেন যে ছাদে ফুটা রয়েছে, তাহলে কি হবে, লাস্টে মেজর এই ফুটা দিয়ে এই জায়গাটা পৌঁছা যাচ্ছে। অর্থাৎ প্রাইস যদি ব্রেকআউট করে উপরের দিকে যাওয়ার চান্স পায়, যেটাকে আমি যদি এইভাবে দেখাই, তাহলে আমি দেখতে পাচ্ছি যে প্রাইসটা মনে করেন এখান থেকে যাত্রা শুরু করেছিল, উপরে গিয়ে বাধা পেল। প্রথমে এই জায়গাটা যখন আমি একতলায় ছিলাম, অর্থাৎ যখন আমি গ্রাউন্ড ফ্লোরে ছিলাম, তখন আমার জন্য ছাদ কিন্তু ছিল এইটা, রেজিস্ট্যান্স ছিল কিন্তু এই জায়গাটা। এই রেজিস্ট্যান্সটা ব্রেক হয়ে যখন সে আরও উপরে উঠে গেল, অর্থাৎ দুই তলায় উঠে গেল, তখন তার জন্য ছাদ কিন্তু চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ রেজিস্ট্যান্স কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন এই জিনিসটা কিন্তু আপনার রেজিস্ট্যান্স। এখন প্রাইস যদি রেজিস্ট্যান্সে বাধাকে ফিরে আসে, তাহলে কি হচ্ছে, এই যে যে জায়গাটায় আবার বাধা পাচ্ছে, যেটা কিন্তু একতলায় থাকা অবস্থায় আপনার ছাদ ছিল অর্থাৎ রেজিস্ট্যান্স ছিল, সেটা কিন্তু এখন আপনার জন্য সাপোর্ট হয়ে গেল। অর্থাৎ যদি আপনার রেজিস্ট্যান্স ব্রেক করে প্রাইস উপরের দিকে উঠে যায়, তাহলে সেই রেজিস্ট্যান্স তখন আপনার সাপোর্ট হয়ে যায়। অনুরূপভাবে যদি আপনি এখন পরবর্তী প্রাইস প্যাটার্নটা লক্ষ্য করেন, দেখেন আবার কিন্তু সেই সাপোর্টটাকে ব্রেক করে সে নিচের দিকে চলে আসলো, এসে সে একদম নিচতলায় মেঝেতে এসে বাধা পেলো। তখন সাপোর্ট কোনটা, যে জায়গায় এসে বাধাটা পেলো সেই জায়গাটা আমার সাপোর্ট। আবার প্রাইসটা উপরের দিকে গিয়ে কোথায় বাধা পেলো, উপরে ছাদে বাধা পেলো নিচতলা, তার মানে সেটা হয়ে গেল আমার তখন রেজিস্ট্যান্স। অর্থাৎ সাপোর্ট এবং রেজিস্ট্যান্স একবার আরেকটা একটা মানে ইন্টারচেঞ্জ হতে পারে। অনুভব যদি কমপ্লিট করি, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে এই জায়গাটা আবার সাপোর্ট হিসেবে কাজ করবে, যে জায়গাটা প্রাইসটা বাধা পেলো, এবং একদম লাস্টলি যখন আমার মেঝেরও ব্রেক করে গেল নিচতলা, তখন এই জিনিসটা হয়ে যাবে আমার রেজিস্ট্যান্স। সো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কনক্রিট কিছু না, এই চিত্র দিয়ে আপনাদেরকে এটাই বুঝলাম, এটা ইন্টারচেঞ্জ হবে, যেটা আমি আগের ছবিতেও লাইভ চার্টে দেখলেন যে আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স একটা একটা চেঞ্জ হচ্ছিল। তো আমাদের প্রাইস অ্যাকশন যখন আমরা করবো বা সাপোর্ট রেজিস্ট্যান্স যখন আঁকবো, তখন আমাদেরকে এই ধারণাটা মাথায় রাখতে হবে। তো এখন সামারাইজ করার যদি আমি চেষ্টা করি, তাহলে আপনাকে বলতে পারি, যখন মার্কেট রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করে যায়, তখন পরবর্তী সাপোর্ট লেভেল তখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, যেটা আমি আগের ইয়েতে বুঝলাম। অর্থাৎ আপনার যদি রেজিস্ট্যান্স ব্রেক করে প্রাইস উপরের দিকে উঠে যায়, তো যখন আপনার সাপোর্ট হয়ে যাবে, আবার সাপোর্ট ব্রেক করে যখন নিচের দিকে চলে আসবে, তখন আপনি সেটাকে রেজিস্ট্যান্স হিসেবে ইউজ করতে পারেন। এবং যতবার ওই সাপোর্ট রেজিস্ট্যান্স প্রাইসটা এসে টেস্ট করবে, আপনার ওই সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটা তত বেশি শক্তিশালী হবে। যেমন ধরেন আমি যদি আগের চারটাকে আবার নিয়ে আসি, তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে যেমন ধরেন এই জায়গাটাতে একবার এবং দুইবার বাধা পেলো, অর্থাৎ এখানে তিনবার, মোটামুটি একবার দুইবার তিনবার বাধা পেলো। সো এই জায়গাটা কিন্তু তখন একটা শক্ত রেজিস্ট্যান্স হয়ে গেছিল। এই জন্য দেখেন প্রাইস যখন এখান থেকে আপনার ব্রেক করলো, তখন অনেক ফোর্স সহকারে ব্রেক করেছে। আবার এখানে যদি লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে আপনার একবার বাধা পাচ্ছে, দুইবার বাধা পাচ্ছে, তিনবার বাধা পাচ্ছে। তো এখানে আপনি যেহেতু তিনবার বাধা পেয়েছে, তার মানে এই জায়গাটা কিন্তু আপনার তখন শক্ত একটা সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। প্রাইস যখন দেখেন এই জায়গাটা ভেঙে উপরের দিকে উঠে গেল, তখন কিন্তু আমি দেখতে পারলাম যে এই যে আমার রেজিস্ট্যান্স ছিল, যেটাকে উপরে উঠতে দিচ্ছিল, সেটা কিন্তু এখন আমার একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে, কারণ স্ট্রং রেজিস্ট্যান্স একটা স্ট্রং সাপোর্ট হিসেবেও কাজ করতে পারে। ঠিক দেখেন প্রাইসটা এখানে বাধা পেলো, বাধা পেয়ে কিন্তু সে আবার উপরের দিকে উঠে চলে গেল। এইভাবে আমরা যতবার এই সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্সটাকে প্রাইস এসে টেস্ট করবে, তত শক্তিশালী আমার সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে আমি আইডেন্টিফাই করতে পারি। তো এবারে আসি আমি দ্বিতীয় পর্বতে, দ্বিতীয় সেকশনে, যেটা আমি ট্রেন্ড লাইন নিয়ে আলোচনা করবো। টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের সাথে সাথে ট্রেন্ড লাইনে কিন্তু বেশি ব্যবহার হয়ে থাকে, এবং এটা খুব জনপ্রিয় একটা টুল, কারণ ট্রেন্ড লাইন দিয়ে খুব সহজে বোঝা যায় যে প্রাইসটা উপরের দিকে যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে, এবং সেটার উপরে ভিত্তি করে আপনারা ট্রেড বসাতে পারেন। এবং অধিকাংশ ট্রেডারই ঠিক মতো ট্রেড লাইন আঁকতে পারে না, তারা জোর করে ট্রেড লাইনকে আঁকানোর চেষ্টা করে, এই জন্য তারা দেখা যায় যে সাকসেসফুল হয় না। তো ফার্স্টে আমি জেনে নিই যে ট্রেন্ড কত প্রকার। ট্রেড অ্যাকচুয়ালি তিন প্রকার। আপ ট্রেন্ড, যেখানে মার্কেট ঊর্ধ্বমুখী থাকে, অর্থাৎ এইখানে আপনি বাই করার সুযোগ পাবেন যেহেতু মার্কেট উপরের দিকে যাচ্ছে। যেমন ধরেন যে আমি আগে দেখেছিলাম যে প্রাইসটা নিচ থেকে উপরে যাচ্ছে, অর্থাৎ কম দাম থেকে বেশি দামে যাচ্ছে। কম দাম থেকে যখন বেশি দামে যাবে, তখন সেখানে হলো আপনার আপ ট্রেন্ড আছে। এই আপ ট্রেন্ডটা যদি আপনি একটু লক্ষ্য করেন, তাহলে আপনি দেখতে পাবেন এখানে আমি এইচ দিয়ে হাই বোঝাচ্ছি। মনে করেন এই জায়গা থেকে, এই লো থেকে আপনার যাত্রা শুরু হলো, আপনি যখন এইখানে পৌঁছালেন, তখন আপনার প্রাইসটা কিন্তু হাই। এই হাইয়ের পরে আপনার প্রাইসটা কিন্তু নিচের দিকে নেমে আসলো, সেটাকে আমি বলতে পারি লো। এখন এই লো থেকে প্রাইস যখন আবার এই হাইটাকে ক্রস করে উপরের দিকে যাচ্ছে, তখন কিন্তু এটা নতুন হাই ক্রিয়েট করলো, নতুন উচ্চতা ক্রিয়েট করলো, যেই উচ্চতা তার পূর্ববর্তী উচ্চতা থেকে বেশি, অর্থাৎ হায়ার হাই। মানে আপনার যে জায়গাটা আগে হাই ছিল, সেই হাইয়ের থেকেও বড় একটা হাই কিন্তু আপনার ক্রিয়েট হলো, যেটাকে আমরা বলি হায়ার হাই। যখন আপনার মার্কেট এই হাই থেকে হায়ার হাই ক্রিয়েট করে এবং সেটা যখন আবার নিচের দিকে নেমে আসতেছে, তখন কি হচ্ছে, তখন সেখানে একটা লো ক্রিয়েট হচ্ছে। যে লোটা সরি
যে লোটা আগে যে লো ছিল তার চেয়ে হাই অবস্থান করছে, অর্থাৎ উচ্চতে অবস্থান করছে। সো এটাকে আমি বলতে পারি হায়ার লো। অর্থাৎ আপট্রেন্ডে মার্কেট হায়ার হাই এবং হায়ার লো ক্রিয়েট করে চলে। আবার যদি আমি দেখি যে এই জায়গাটা যে আপনার নতুন একটা হাই তৈরি করলো, সেই হাইটা কিন্তু আপনার আগে যে দুটো হাই ছিল তার চেয়ে উপরে অবস্থান করছে, তার চেয়েও হায়ারে অবস্থান করছে। এই জন্য তখন আমি এটাকে বলতে পারি নতুন হায়ার হাই। অর্থাৎ মার্কেট যখন হায়ার হাই এবং হায়ার লো ক্রিয়েট করে, অর্থাৎ মার্কেটে যখন আপনি মুভমেন্ট দেখতে পাচ্ছেন যে আপনার উচ্চতা ধীরে ধীরে বাড়ছে, তখন আপনি সেটাকে আপ ট্রেন্ড বলতে পারেন। অনুরূপভাবে যদি আমরা ডাউন ট্রেন্ডের কথা আলোচনা করি, তাহলে ডাউন ট্রেন্ড হলো নিম্নমুখী থাকে, অর্থাৎ নিচের দিকে থাকে, অর্থাৎ প্রাইসটা উপর থেকে নিচের দিকে আস্তে আস্তে নেমে আসবে, অর্থাৎ বেশি দাম থেকে কম দামের দিকে নেমে আসবে। সেখানেও কি হচ্ছে দেখেন, একটা হাই থেকে একটা লোতে পৌঁছলো প্রাইস, তারপরে হলো কি একটা লোয়ার হাই তৈরি হলো। এখনকার যে হাই, সে হাইটা আগের হাইয়ের থেকে কম, অর্থাৎ লোয়ার। এই জন্য আমরা এটাকে বলতেছি লোয়ার হাই। এবং পরবর্তীতে প্রাইস যখন আরো নিচে গেল, তখন একটা নতুন লো ক্রিয়েট করলো, যে লোটা আগের লো এর থেকে নিচে অবস্থান করছে। এই জন্য আমরা তাকে বলতেছি লোয়ার লো। অর্থাৎ লোয়ার হাই এবং লোয়ার লো যখন ক্রিয়েট হচ্ছে, সরি আমার একটু ঠান্ডা লেগেছে, এই জন্য আমার গলাটা আটকায় আসতেছে, আমাকে মাফ করবেন, বারবার কাশি দিচ্ছি বলে। এখন আমি যদি আবার এখান থেকে দেখি যে লোয়ার লো ক্রিয়েট হলো লো থেকে, তারপর সেটা আবার উপরের দিকে উঠে গিয়ে আবার নিচের দিকে নেমে আসলো, অর্থাৎ এই জায়গাটা আমার আবার হাই ক্রিয়েট করলো, কিন্তু এই হাইটা আমার পূর্ববর্তী হাইয়ের চেয়ে নিচে, অর্থাৎ লোয়ারে। এই জন্য আমি এটাকে বলছি লোয়ার হাই। এবং যখন নতুন লো ক্রিয়েট হচ্ছে, সেই লোটা আবার পূর্ববর্তী লো গুলোর থেকে নিচে, এই জন্য আমি এটাকে বলবো লোয়ার লো। তো ডাউন ট্রেন্ডে এরকম আপনার লোয়ার হাই এবং লোয়ার লো ক্রিয়েট করে মার্কেট মুভমেন্ট করে। আপনি যদি কোনো একটা প্রাইস থেকে লোয়ার লো এবং লোয়ার হাই বের করতে পারেন, তার মানে আপনি বুঝতে পারবেন যে আপনি ডাউন ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করতে পারছেন। এখন সাইডওয়েজ মার্কেটে কিন্তু আপনি এরকম কোনো লোয়ার লো বা লোয়ার হাই বা হায়ার লো আপনি দেখতে পাবেন না। প্রাইস কিন্তু একটা র্যান্ডম প্যাটার্নে মুভ করবে, একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করবে, যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রাইসটা বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছেন। যদিও এটাকে দেখে আপনার বিক্ষিপ্ত মনে হতে পারে, বাট আপনি যখন অ্যাডভান্স ট্রেডার হয়ে যাবেন, তখন কিন্তু আপনি এখানে বিভিন্ন ধরনের প্যাটার্ন দেখতে পাবেন, যে প্যাটার্নে ট্রেড করেও কিন্তু আপনি সাইডওয়েজ মার্কেটেও অনেক প্রফিট করতে পারবেন। এখানে দেখেন আপনি, আমি চোখ বন্ধ করে এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা এম প্যাটার্ন কেটে, যদি আমি এই জিনিসটা কিন্তু আরবিটারি এঁকেছি আপনাদের বোঝানোর জন্য, তারপর আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা এম প্যাটার্ন বা ডবল টপ ক্রিয়েট হয়েছে। ডবল টপ ক্রিয়েট করে আপনার এই ডবল টপের নেক লাইনটা বা বটম লাইনটাকে টেস্ট করতে আসছে। সো এখান থেকে ট্রেড নেওয়া বা সেল ট্রেড নেওয়া খুব সুন্দর একটা প্যাটার্ন। কিংবা আপনি এখানে গার্টলি কিংবা ব্যাট প্যাটার্ন সম্পর্কে যদি আপনাদের ধারণা থাকে, এখান থেকে আপনি বের করতে পারেন যে কি করে আপনি গার্টলি ব্যাট প্যাটার্ন বা সাইফার প্যাটার্ন ইউজ করে আপনি ট্রেডগুলো সাইডওয়েজ মার্কেটে নিতে পারেন। এই ট্রেন সম্পর্কে একটা জিনিস বলা প্রয়োজন, সেটা হলো যে যেহেতু আমি আপনাকে বললাম যে ট্রেন তিন প্রকার, আপার ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইডওয়েজ সাইডওয়েজ ট্রেন, সরি। তো মার্কেটে কিন্তু একটা স্ট্যাটিস্টিক্স আছে এইরকম, যে মার্কেট সাইডওয়েজ মার্কেটে বেশি মুভ করে, অর্থাৎ 80% টাইমে মার্কেটটা সাইডওয়েজ প্যাটার্নে মুভ করে। এবং বেশিরভাগ ইন্ডিকেটার, বেশিরভাগ ট্রেডিং স্ট্র্যাটেজি এই সাইডওয়েজ মার্কেটে এসেই কিন্তু আপনার ধরাটা খায়। ধরা খায় মিনস দেখা যাবে যে আপনাকে, আপনি যদি আপনার ফেসবুকে থাকেন বা ইউটিউবে থাকেন, ভিডিও দেখেন ওই যে ফরেক্সের নতুন নতুন স্ট্র্যাটেজি বা নতুন নতুন রোবট বা নতুন নতুন ট্রেড যারা শিখায় যে আমরা এভাবে এভাবে ট্রেড করতে পারি, তারা দেখবেন যে আপনাকে অনেক ইন্ডিকেটর ইউজ করা শেখাবে, যেমন মুভিং এভারেজ, বোলিঞ্জার ব্যান্ড, এসব ইন্ডিকেটর ইউজ করে আপনাকে একটা ট্রেডিং স্ট্র্যাটেজি শেখাবে, এভাবে আমরা ট্রেডিং স্ট্র্যাটেজি ডেভেলপ করতে পারি। এবং তাদের একটা শর্ত থাকবে যে হ্যাঁ, এখানে যদি আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড থাকে মার্কেটে, সেই সমস্ত জায়গায় কিন্তু আমরা এইগুলোকে ইউজ করতে পারবো। ইন্ডিকেটর বেশিরভাগ ক্ষেত্রে এরকম কাজ করে থাকে। আবার কিছু কিছু ইন্ডিকেটর আবার আপনার সাইডওয়েজ মার্কেটেও কাজ করে থাকে। এখন আপনাকে জানতে হবে যে মার্কেট এখন কোন ট্রেন্ডে রয়েছে। আপনি যদি দেখেন যে এখন আপনি আপার ট্রেন্ডে রয়েছেন, আপনি যদি এখন সাইডওয়েজ ট্রেন্ডের ইন্ডিকেটর বা সাইডওয়েজ ট্রেন্ডের স্ট্র্যাটেজি ইউজ করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনি সাকসেসফুল হবেন না। আবার দেখা গেল আপনি সাইডওয়েজ একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করলেন, বা সাইডওয়েজ ট্রেন্ডে যেসব ইন্ডিকেটর ভালো কাজ করে সেগুলো নিয়ে আপনি কাজ করা শুরু করলেন, কিন্তু আপনি একটা ট্রেন্ডি মার্কেটে ও ডাউন ট্রেন্ড বা আপ ট্রেন্ডের মার্কেটে ইউজ করার চেষ্টা করলেন, তাহলে কিন্তু আপনি সাকসেসফুল হবে না। ব্যাপারটা অনেকটা এইরকম যে আপনি মনে করেন গাড়ি চালাচ্ছেন। এখন আপনি যখন নর্মাল রাস্তায় গাড়ি চালাবেন, তখন আপনাকে ট্রাফিক থাকবে, আপনাকে ডানে বামে গিয়ে আপনাকে সেভাবে গাড়ি চালাতে হবে। এখন আপনি যখন নর্মাল গাড়ি চালাচ্ছেন, তখন আপনার গিয়ার মনে করেন যে সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ারে থাকতে পারে। কিন্তু আপনি যখন একটা ঢালু কোনো জায়গায় বা পাহাড়ের উপরে উঠবেন, অর্থাৎ আপ ট্রেন্ডে উঠবেন, তখন কিন্তু আপনি স্ট্র্যাটেজিটা চেঞ্জ হয়ে যাবে। আপনি যদি সেই ফোর্থ গিয়ারে দিয়ে রাখেন, তাহলে কিন্তু গাড়ি উপরে উঠাতে আপনার কষ্ট হবে। তখন আপনাকে কী করতে হবে, আপনার গাড়ির গিয়ারটা ফার্স্ট গিয়ার বা সেকেন্ড গিয়ারে নিয়ে আসতে হবে। অন্যভাবে আপনি যখন ঢালু বেয়ে নামবেন, তখন আপনাকে ব্রেকের দিকে খেয়াল রাখতে হবে যাতে আপনি বেশি জোরে গড়িয়ে না পড়েন। তো যেখানে আপনার ব্রেক ইউজ করা প্রয়োজন, যেখানে আপনার এক্সিলেটার ঠিক মতো ইউজ করা প্রয়োজন, যেখানে আপনার
গিয়ার বক্স ঠিকমতো চেঞ্জ করা, গিয়ার ঠিকমতো চেঞ্জ করা প্রয়োজন, সেগুলো আপনাকে জানতে হবে। যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি ঠিকভাবে ট্রেডটা করতে পারবেন না বা গাড়িটা চালাতে পারবেন না। সো আপনাকে আগে জানতে হবে ট্রেন লাইন কি, ট্রেনে কীভাবে আঁকতে হবে এবং ট্রেন লাইনগুলোকে ধরার চেষ্টা করতে হবে আপনাকে। তো আমি এখানে আপনাকে ট্রেন লাইন আঁকানো শিখাচ্ছি, খুব বেসিক আঁকানো শিখাচ্ছি। তারপর আমি আস্তে আস্তে যখন আমার ট্রেডিং স্ট্র্যাটেজি ডেভেলপ করা আপনাদেরকে শেখাবো, তখন আমি আরও বেশি পরিমাণে আপনাদেরকে দেখাবো যে কী করে আরও কঠিনভাবে বা কত অ্যাডভান্স প্যাটার্নে আপনি ট্রেন লাইন আঁকতে পারেন। তো সহজ কথা হলো, যখন এটা আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এখানে হায়ার লো ক্রিয়েট করে যাচ্ছে, তো এটাকে একটা আমি বলতে পারি যে আপ ট্রেন্ডে আছে মার্কেট। আপ ট্রেন্ডে আমি সবসময় হায়ার লো, অর্থাৎ নিচের যে পয়েন্টগুলো আছে সেই নিচের পয়েন্টগুলোতে ট্রেন লাইনটা আঁকবো। খুব খুব সহজ, খুব সহজ। শুধু আপনি এই হায়ার লোটা আইডেন্টিফাই করতে হবে। সেখান থেকে যদি আপনি দুটো হায়ার লো কানেক্ট করেন তাহলে কিন্তু আপনার ট্রেড লাইন পেয়ে যাচ্ছে, যেটা আপনাকে আপ ট্রেড লাইন আপনাকে নির্দেশ করতেছে। ঠিক ডাউনওয়ার্ড মার্কেটও কিন্তু একই রকম। যদি আপনি লোয়ার হাইগুলা দিয়ে আপনি দুটা লোয়ার হাই জয়েন্ট করতে পারেন, তার মানে হলো তৃতীয় লোয়ার হাইতে আপনি বলতে পারেন যে, বা এই জায়গাটা আপনি বলতে পারেন যে এটা ট্রেন্ড লাইন ক্রিয়েট হলো, অর্থাৎ প্রাইসটা এখানে বাধা পেয়ে নিচের দিকে যাওয়ার পসিবিলিটি আছে, যদি মার্কেটটা তখনও ডাউন ট্রেন্ডে থাকে। অনুরূপভাবে যদি আপনার সাইডওয়েজ মার্কেট হয়, আপনার দুটো টপ এবং বটম থাকবে, যেই টপ এবং বটম দিয়ে আপনি ট্রেড লাইনটা আঁকতে পারেন। এখন একটা চার্টে যদি আমি দেখি যে আগের চার্টটাকে মনে করেন, তাহলে এই দেখেন আমি দুটা পয়েন্ট দিয়ে একটা আপনার আপ ট্রেন্ডার রাখার চেষ্টা করলাম, এখানেও একটা আপ ট্রেন্ডার দেখানোর চেষ্টা করলাম, এখানে একটা সাইড ওয়াইজ মার্কেট দেখানোর চেষ্টা করলাম, এখানে একটা ডাউন ট্রেন্ড দেখানোর চেষ্টা করলাম। তো এইভাবে আপনি যদি হায়ার লো এবং লোয়ার হাই আপনি ঠিকমতো আইডেন্টিফাই করতে পারেন বা সাইডওয়াইজ মার্কেট ঠিকমতো আইডেন্টিফাই করতে পারেন, তাহলে কিন্তু আপনি খুব সহজে ট্রেন্ড লাইনটাকে আঁকতে পারেন। এবং ট্রেন লাইন কখনো জোর করে আঁকবেন না। যখন আপনি জোর করে ট্রেন লাইন আঁকতে যাবেন, যেখান থেকে আপনার ট্রেন লাইন হচ্ছে না, সেখান থেকে কিন্তু আপনি কানেক্ট করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনার ট্রেন লাইনটা ঠিকমতো আঁকা হলো না। সেক্ষেত্রে আপনি ট্রেন লাইনের উপর বেসিস করে বা সাপোর্টিং সিস্টেমের উপর বেসিস করে যে ট্রেডগুলো নেবেন, সেই ট্রেডগুলো কিন্তু আপনার আর সাকসেসফুল হবে না, কারণ আপনার ঠিকমতো আঁকা হয় নাই। যেমন দুটো হায়ার লো বা দুটো লোয়ার হাই যখন আপনাকে বের করতে হবে, সেটা যদি আপনি ঠিকমতো বের করতে না পারেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনার ওই ট্রেন লাইনটা সাকসেসফুল হবে না। এবং একটা জিনিস মনে রাখবেন, সাপোর্টিং সিস্টেম মতো ট্রেন লাইনকে যত বেশিবার টেস্ট করবে তত বেশি সে শক্তিশালী হবে। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স খুব ভালোভাবে আপনি মার্কেটে ইউজ করতে পারবেন, যে সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে আপনি মনে করেন যে খুব সাকসেসফুল কিছু স্ট্র্যাটেজি ডেভেলপ করতে পারবেন, যদি আপনার ঠিক মতো মাথায় থাকে যে আপনি কখন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এবং কখন আপনি এগুলাকে ইউজ করবেন। আই মিন, আমি এই সাইডগুলা যেহেতু রিপিট হচ্ছে, আমি এটাকে এখান থেকে চলে আসি, আমি আবার এখানে দেখাই আপনাকে ট্রেন লাইনের অপব্যবহার। এটা এই স্লাইডটা আপনাদেরকে দেখালাম। এখন আপনাদেরকে আমি বলি যে পরবর্তী ভিডিওতে আমি কি দেখানোর চেষ্টা করব। পরবর্তী ভিডিওতে আমি সাপোর্ট রেজিস্ট্যান্স এবং ট্রেন লাইন ব্যবহার করে আমরা কিভাবে ট্রেড করতে পারি, বাউন্স ট্রেডিং, ব্রেকআউট ট্রেডিং, অ্যাগ্রেসিভ ট্রেডিং বা কনজারভেটিভ ট্রেডিং, এগুলো কি করে করতে পারি, এবং টেকনিক্যাল ইন্ডিকেটর ও সাপোর্টিং টুল কেন প্রয়োজন সেগুলো নিয়ে আলোকপাত করার চেষ্টা করব। কারণ আমরা যখন কোনো ট্রেড বসাবো, সেই ট্রেড বসানোর আগে আমাদেরকে অনেক ধরনের কনফিডেন্স বা কনফার্মেশন দরকার, যে কনফিডেন্স বা কনফার্মেশনের উপর ভিত্তি করে আমার ট্রেডটাকে আরো সাকসেসফুল, অর্থাৎ ট্রেডের সাকসেস রেটটাকে আমি বাড়ানোর চেষ্টা করব। এখানে একটা জিনিস মনে রাখবেন, এখানে হলো আপনার সব কিছু হলো প্রবাবিলিটি। আপনি কখনই বলতে পারেন যে প্রাইসটা উপরে যাবে না নিচে যাবে, কিন্তু যত বেশি পরিমাণ আপনি কনফিডেন্স পাবেন, মনে করেন যে কোনো একটা জায়গা আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স সাথে আবার ট্রেড লাইন দুটাই ম্যাচ করে গেল, তার মানে কি সেই জায়গাটা আপনার সবচেয়ে বেশি শক্তিশালী। অনুরূপভাবে আপনি যদি দেখতে পারেন যে সাপোর্ট রেজিস্ট্যান্সের সাথে অন্য কোনো ইন্ডিকেটর, যেমন বিভিন্ন ধরনের ইন্ডিকেটর রয়েছে, মুভিং এভারেজ রয়েছে, বোলিঞ্জার ব্যান্ড রয়েছে, আরএসআই রয়েছে, স্ট্যাটিস্টিক রয়েছে। সো এই জিনিসগুলো যদি আপনার সেই সাপোর্ট রেজিস্ট্যান্সটাকেও সাপোর্ট করে, অর্থাৎ কনফিডেন্স করে, কনফার্ম করে যে না, তারাও এখন আপনাকে বলছে বাই করো, সাপোর্ট রেজিস্ট্যান্স আপনাকে বলতেছে বাই করো, সেই ক্ষেত্রে আপনার প্রবাবিলিটিটা বেড়ে যাবে আপনার উইনিং পার্সেন্টেজ বাড়ানোর জন্য। আবার আপনি যদি আরেকটা জিনিস লক্ষ্য করেন, যে যখন আপনি ট্রেডিং করবেন, ট্রেডিং করার সময় আপনি যদি এরকম রাখেন যে আপনার রিস্ক রেশিওটা একটু বেশি থাকবে, অর্থাৎ যতটুকু আপনি রিস্ক নিচ্ছেন তার চেয়ে আপনার রিওয়ার্ডটা বেশি হচ্ছে। আমরা সবসময় নতুন ট্রেডার যেটা ভুল করে থাকি, একটু প্রফিট হলে আমরা মনে করি যে কি ও আমাদের প্রফিট হয়ে গেছে, আমরা প্রফিটটাকে নিয়ে নিই, নাহলে প্রফিট আবার মার্কেটে চলে যাবে। এবং যখন লস হয় তখন আমরা মনে করি না, মার্কেটটা আবার ঘুরে আবার আমার দিকে আসবে, এই জন্য আমরা যত বেশি ওয়েট করি মার্কেটে তত বেশি আমাদের লস হয়। তো আমাদের এই মেন্টালিটি থেকে যখন আপনি বের হয়ে আসতে পারবেন, তখনই কিন্তু আপনার ট্রেডিং সাইকোলজিটা ডেভেলপ হবে। এবং ট্রেডিং সাইকোলজি ডেভেলপ না হওয়া পর্যন্ত কিন্তু আপনি কোনো কিছু দিয়েই প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না। কারণ প্রফিটেবল ট্রেডার হওয়ার মেইন শর্ত হলো আপনাকে মেন্টালি ম্যাচিউরড হতে হবে। কি করে সাইকোলজিক্যালি আপনি ম্যাচিউরড হতে পারবেন এবং তার সাথে যদি আপনি মানি ম্যানেজমেন্ট অ্যাড করতে পারেন, তাহলে আপনি
খুব সুন্দর একটা ট্রেডিং স্ট্র্যাটেজি ডেভেলপ করতে পারবেন। আমার এই ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য হলো আপনাদেরকে নিজের জন্য ট্রেডিং স্ট্র্যাটেজি ডেভেলপ করে দেয়। এরকম না যে আমি আপনাকে একটা ট্রেডিং স্ট্র্যাটেজি দিয়ে বলবো এটাই মেনে চলো 100%, এই রুলস যদি ফলো করো তাহলে তোমার সবসময় প্রফিট হবে। এটা আমি কখনোই আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, কারণ এক এক ট্রেডারের ট্রেডিং সাইকোলজি এক এক রকম। আমি যে পরিমাণ রিস্ক নিতে পারি, আমি হয়তো $10,000 খরচ করলেও আমার কোনো গায়ে আসবে না, আপনার হয়তো $10,000 খরচ করলে গায়ে আসবে, বা $10 খরচ করলে আপনার গায়ে লাগতে পারে। এই সাইকোলজি কিন্তু এক একজনের ডিফারেন্ট, আর এক একজনের ডিফারেন্ট বলে মানি ম্যানেজমেন্টও এক একজনের জন্য ডিফারেন্ট হয়, এবং এই মানি ম্যানেজমেন্টের সাথে সাথে আপনার ট্রেডিং স্ট্র্যাটেজিটাও ডিফারেন্ট হয়। আরেকটা জিনিস আমি এখানে বলে রাখি যে আমাকে প্রায় ইনবক্স অনেকে কোয়েশ্চেন করতেছেন বা আপনার কমেন্ট করতেছেন যে ব্রোকারে ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করার জন্য আমি কি করে ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করবো, বা ব্রোকারে টাকা ডিপোজিট রাখলে আমি সেই টাকা ফেরত পাবো কি পাবো না, বা ব্রোকার কেন আমাকে টাকা দিচ্ছে বা লেভারেজ দিচ্ছে, এই সমস্ত প্রশ্নগুলো আপনি গুগলে সার্চ করলে অ্যান্সার পাবেন। যদিও আমি আলাদা একটা ভিডিও বানানোর প্ল্যান করছি কি করে ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করতে হয়, কারণ ওই ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করতে হয় কি করে এটা দেখাতে গেলে আপনাকে কোনো একটা ব্রোকার প্ল্যাটফর্মে গিয়ে বা ব্রোকারের ওয়েবসাইটে গিয়ে আপনাকে দেখাতে হয়। বাট এই জিনিসটা যখনই আপনি করবেন তখন ওই মানুষজন আপনাকে অ্যাফিলিয়েট মার্কেটিং এর সাথে মিলাই ফেলবে। বাট আমি যেহেতু এখানে কোনো অ্যাফিলিয়েট মার্কেটিং বা কোনো কিছুই করতে চাই না, সো আমার উদ্দেশ্য থাকবে একদম পিওর আপনাদেরকে দেখানো। সো আমি আপনাদেরকে অনেকগুলো ব্রোকারই দেখাবো যে কি করে ওপেন করতে হয়। আপনার যেই খুশি যেই ব্রোকার আপনার ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করবেন, এবং কোন ব্রোকার চুজ করবেন এটা আমাকে অনেকেই জিজ্ঞাসা করছেন, কোন ব্রোকার চুজ করবেন এটা কিন্তু আমি এক্স্যাক্টলি একটা নাম দিয়ে বলে দিতে পারি না, কারণ মার্কেটে এত ব্রোকার রয়েছে, আপনি কোন ব্রোকার ছেড়ে কোন ব্রোকারটা চুজ করবেন। আপনার কাজ হলো বুদ্ধিমানের মতো কাজ হলো, আপনার অনেক ব্লগ রয়েছে, অনেক আপনার ইউটিউব ভিডিও রয়েছে কি করে আপনার খুব সুন্দর ট্রেডিং ব্রোকার বা রিলায়েবল ব্রোকার চুজ করা যায়, সেই ভিডিওগুলো দেখেন বা সেই ব্লগগুলো পড়ার চেষ্টা করেন, দেখবেন যে আপনার অনেকগুলো ব্রোকারের কম্পারিজন করেও তারা দেখাচ্ছে যে কোন ব্রোকারটা ভালো হতে পারে। একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনি রিটেল ট্রেডার হিসেবে ট্রেড করবেন আপনার জন্য কোনো ব্রোকারই 100% একদম সব কিছু আপনাকে দিবে না। কোনো কোনো ব্রোকার হয়তো আপনার নিউজ ট্রেডিংয়ের জন্য ভালো, কোনো কোনো ট্রেডার কোনো ব্রোকার হয়তো আপনার স্ক্যাল্পিং করার জন্য ভালো, কোনো কোনো ট্রেডার হয়তো ব্রোকার হয়তো আপনার পজিশনাল ট্রেডিং করার জন্য বেটার। সো আপনাকে আগে জানতে হবে যে আপনি কোন ধরনের ট্রেড করেন। এখানেও কিন্তু ট্রেডিং সাইকোলজিটা চলে আসতেছে। আপনি যদি নিজের ট্রেডিং সাইকোলজিটা ধরতে না পারেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোন ব্রোকার আপনার জন্য ইউজফুল হবে। আমার জন্য যে ব্রোকারটা ইউজফুল, আমি যদি আপনাকে নাম সাজেস্ট করে দিই তাহলে সেটা আপনার জন্য ফ্রুটফুল নাও হতে পারে। আবার আমি মনে করেন একটা ট্রেডারের 7-8 বছর ধরে ট্রেড করছি, তারা আমাকে কিছু বেনিফিট তো অবশ্যই দিবে, কারণ আমি সেখানে অনেক পরিমাণ টাকা ডিপোজিট করেছি। ব্রোকাররা লাভই করে তাদের স্প্রেড থেকে মিন তারা কমিশন থেকে, এটা হলো তাদের মূল মূল লাভ। এছাড়া তারা বাকেট ট্রেড বা বাকেট ব্রোকার বা আপনার মনে করেন যে মার্কেট মেকিং ব্রোকার হিসেবেও তারা প্রফিট করতে পারে, বাট আমি ওগুলোকে বাদ দিচ্ছি। শুধুমাত্র তারা স্প্রেড থেকে যে পরিমাণ প্রফিট করতে পারে তাদের কিন্তু তাদের অর্গানাইজেশনটা খুব ভালোভাবে চালাতে পারে। তো এই স্প্রেড দেখা যায় যে আপনার ডিপেন্ড করতেছে এক এক ব্রোকার এক এক রকম স্প্রেড তারা দিচ্ছে। আবার কোনো কোনো ব্রোকার আছে যে তারা আপনাকে খুব ভালো নিউজ ট্রেডিং করতে দিচ্ছে। সো আমি কোনো ব্রোকারের নাম বলে দিতে পারবো না যে এই ব্রোকারটা আপনারা ইউজ করেন, বাট আপনারা সার্চ করে দেখতে পারেন যে কোন ব্রোকার আপনাদের জন্য সাজে। বাট ব্রোকার খোঁজ করার আগে আপনাকে আগে ডেমোটেড আপনি যে কোনো ব্রোকারে করেন কোনো সমস্যা নাই। যে কোনো একটা আরবিটারি জাস্ট ফরেক্স ব্রোকার বলে সার্চ দেন, যেই নামটা আগে আসে সেই নামটা ইউজ করে, যদি নাও পারেন তা আমরা বলেন আমি আপনাদের 1000টা নাম দিয়ে দিচ্ছি, সেই নামগুলো আপনারা ইউজ করে যে কোনো একটাতে ওপেন করেন। অ্যাকাউন্ট ওপেন করা কোনো ব্যাপারই না। অ্যাকাউন্ট ওপেন করতে গেলে আপনাকে স্টেপ বাই স্টেপ কিছু প্রসিডিউর ফলো করতে হয়, সেটা আমি দেখাই দেওয়ার চেষ্টা করব। এবং পরবর্তীতে আপনাদের ট্রেডিং সাইকোলজি অনুযায়ী যখন আপনারা রিয়েল মানি ইনভেস্ট করবেন, প্রথমে তো নিশ্চয়ই রিয়েল মানি ইনভেস্ট করবে না, প্রথমে আপনাকে ডেমো ট্রেড করতে হবে। ডেমো ট্রেড মিনস তারাই আপনাকে ভার্চুয়ালি কিছু টাকা দিবে, সেই টাকা দিয়ে আপনি ট্রেড করবেন। ট্রেড করে আপনি দেখবেন যে আপনি আসলে মার্কেটে টিকে থাকার যোগ্য কিনা। যদি দেখেন যে হ্যাঁ আমি মার্কেটে টিকে থাকতে পারছি, তখনই আপনি এখানে ইনভেস্ট করবেন, তার আগে না। এবং তার আগে আপনি যত বেশি শিখে মার্কেটে আসবেন, যত বেশি পরিমাণে আপনি আপনারা যত বেশি পরিমাণে জানার চেষ্টা করবেন, যত বেশি পরিমাণে পড়বেন, তত বেশি আপনার সুবিধা হবে এই মার্কেটে টিকে থাকতে। ওই যে একটা আর্মিতে কিন্তু একটা কথা আছে, যত বেশি আপনি যখন প্র্যাকটিসে যত বেশি আপনি ঘাম ঝরাবেন আপনার যুদ্ধে গিয়ে কিন্তু তত কম রক্তপাত হবে। সো এটা একটা জিনিস। আরেকটা জিনিস আমি এখানে বলে দিতে চাই যে আমার এই ভিডিও সিরিজটার উদ্দেশ্য কি, এটা নিয়ে আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন। উদ্দেশ্য হলো আমার একটাই, যে আপনারা ট্রেডিং স্ট্র্যাটেজি ডেভেলপ করতে পারবেন আপনারা নিজেদের জন্য। আমি আপনাদেরকে কোনো সিগনাল, আপনারা অনেকে আমাকে যে প্রশ্নগুলো বারবার করছেন, যেগুলো আমি বারবার সবাইকে অ্যান্সার দিচ্ছি, যে আমি কোনো সিগন্যাল সার্ভিস দিই কিনা, আমি কোনো অ্যানালাইসিস সার্ভিস দিই কিনা, আমি কোনো টাকা মানি ম্যানেজ করি কিনা। অ্যাকচুয়ালি আমি এইগুলো কোনোটাই করি না, কারণ আমার এগুলো করার দরকার হয় না, কারণ আমি ট্রেড থেকে যে প্রফিট করি আলহামদুলিল্লাহ সেটাই আমার জন্য যথেষ্ট। ঠিক আছে, আমার রেগুলার একটা ডে টু জব, আমি তো আগের ভিডিওতে বলেছি আমার ডে টু ডে জব আছে। আমি ট্রেডিং করি, নিয়মিত ট্রেডিং করি, এবং সেখানে আমার স্ক্যাল্পিং থেকে শুরু করে পজিশনাল ট্রেডিং সব ধরনের ট্রেডিং থাকে, ট্রেডিং স্ট্র্যাটেজি আমার রয়েছে। সো আমি ট্রেড থেকে যে পরিমাণ আর্ন করি, তো সেই আর্ন আমি এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং বলেন বা আপনাদের এই ইউটিউব মার্কেটিং বলেন বা সামথিং, যে টাকাটা হবে সেটা খুবই নগণ্য হবে। সো
আমি চাই না যে আমি এগুলো থেকে টাকা ইনকাম করি, বাট আমি চাই যে মানুষজন এখান থেকে ট্রেডিং স্ট্র্যাটেজি নিজে নিজে কি করে ডেভেলপ করতে হয়। কারণ কারণ আমি তো ট্রেডিং কারো কাছ থেকে শিখেছি, আমি ট্রেডিং শিখেছি যাদের কাছ থেকে, তারাও কিন্তু আমাকে তাদের স্বার্থ ছাড়াও আমাকে অনেক হেল্প করেছে। কেমন করে হেল্প করেছে আপনাকে বলি। আমি যখন সিঙ্গাপুরে পিএইচডি করছিলাম, তখন আমি অনেক ফ্রি ফ্রি সেমিনারে গেছি। অনেক ফ্রি ফ্রি সেমিনারে গিয়ে আমি অনেকবার অ্যাটেন্ড করার চেষ্টা করেছি যে কী করে আমি ট্রেডিং আরও ভালো করে শিখতে পারবো। কারণ তখন আমার আর্লি স্টেজ, আমি কেবল আপনাদের মতো শিখছি যে ফরেক্স কীভাবে ট্রেড করতে হয়। তো আমি দেখতে পেলাম যে এই ফ্রি সেমিনারগুলো আমাকে টাকা দিয়ে অনেক কিছু শেখাবে। আমাকে প্রথমে বলতেছে হ্যাঁ এটা শিখাবো এটা শিখাবো, তারপর বলতেছে আপনি $5,000 দেন তাহলে আমি আপনাকে শেখাবো। বাট আমি তো দেখলাম যে তখন আমি স্টুডেন্ট মানুষ, আমার একবারে 5,000 বা 10,000 টাকা ইনভেস্ট করার মতো ক্ষমতা তো নাই। সো আমি ডিসহার্টেন্ড হয়ে চলে আসলাম। বাট তখনও আমি যোগাযোগ করলাম অনলাইনে যারা ট্রেডিং করতেছে তাদের সাথে যোগাযোগ করার পর আমি যেটা বুঝলাম যে তারা আমাকে অনেক ফ্রি ম্যাটেরিয়াল দিল, যে ফ্রি ম্যাটেরিয়াল না, অ্যাকচুয়ালি আমাকে ওয়েবসাইটগুলোর নাম দেখা দিল যে এগুলো দেখেন এগুলো দেখেন, এগুলো থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। এবং সেখান থেকে কিন্তু আমি অনেক কিছু শিখেছি। আমি নিজে নিজে পড়ে পড়ে আমি নিজের স্ট্র্যাটেজি ডেভেলপ করা শিখেছি, আমি নিজে নিজে শিখেছি যে কী করে মার্কেটে টিকে থাকতে হয়। তো যে জিনিসটা হয়েছে যে আমি যদি তখন ওই ওই সমস্ত লোকের পিছনে টাকাটা ইনভেস্ট করতাম যে আমাকে দেখায় দেন যে কী করে কখন বাই করবো কখন সেল করবো একটা নির্দিষ্ট সিগন্যাল সার্ভিসের জন্য এই টাকাটা আমি ইউজ করতাম, তাহলে কিন্তু আমি এখন ওই এই লেভেলটাতে আসতে পারতাম যে লেভেলটাকে আমি নিজের স্ট্র্যাটেজি ডেভেলপ করতে পারছি। মানে একটা গল্প আছে না যে, মনে করেন আপনার বাসার পাশে একজন লোক আছে, যে লোকটা খেতে পারে না, কিন্তু আপনি প্রতিদিন মনে করেন যে মাছ ধরতে যান। এখন প্রতিদিন প্রথম দিন আপনি মাছ ধরে নিয়ে আসলেন, আপনার কাছে 2টা মাছ এক্সট্রা আছে, আপনি ওই লোকটাকে দিয়ে দিলেন, লোকটা খেলো, তার খিদা চাহিদাটা মিটে গেল। এরকম করে আপনি প্রথম দিন দিলেন, দ্বিতীয় দিন দিলেন, তৃতীয় দিন, এরকম করে আপনি মনে করেন 10 দিন তাকে মাছ এনে দিলেন, এবং সে মাছ খেয়ে সে খুব হ্যাপি হয়ে মনে করেন যে তার খিদা নিবারণ করলো। বাট মনে করেন যে আপনি 10 নম্বর দিনের পর থেকে আর আসতে পারলেন না বা মাছ ধরতে যেতে পারলেন না, তাহলে হলো কি, ওই যে লোকটা আপনার উপর ডিপেন্ডেন্ট ছিল যে আপনি মাছ তাকে এনে দিবেন, সে মাছ না আনার কারণে সে কিন্তু ক্ষুধার্তই থেকে গেল। কিন্তু এর বদলে আপনি যদি এই কাজটা করতেন যে প্রতিদিন তাকে সাথে করে নিয়ে গেলেন, তাকে মাছ ধরা শিখালেন, তাহলে কি হতো, প্রথম দিন সে মাছ ধরতে পারতো না, হয়তো দ্বিতীয় দিন পারতো না, কিন্তু 10 নম্বর দিনে গিয়ে কিন্তু সে মাছ ধরাটা একটু হলেও শিখতে পারতো। তো আপনি যখন তার পরবর্তীতে আর থাকলেন না, তখন কিন্তু সে একটু একটু করে মাছ ধরা শিখে হলেও কিন্তু মাছ ধরাটা শিখে যেত এবং নিজেই কিন্তু তার নিজের খাদ্য সংস্থানটা করতে পারতো। আমার ক্ষেত্রেও ঠিক একই জিনিসটাই হয়েছে। এবং আমার সবচেয়ে আফসোস লাগে এই কারণে যে ওই যে আমি ফ্রি সেমিনারগুলোতে অ্যাটেন্ড করেছিলাম না, আমার সাথে কিন্তু আমার ইউনিভার্সিটি অনেক ফ্রেন্ড বা অনেক স্টুডেন্টও কিন্তু আমার সাথে গিয়েছিল। তারা বেশিরভাগই ছিল সিঙ্গাপুরিয়ান, কিছু কিছু ছিল মালয়েশিয়া, চাইনিজ এবং কিছু আদার কান্ট্রিজ। এখন যখন আমি দেখি তখন তো আমি দেখি যে সেই সমস্ত স্টুডেন্ট যারা আমার সাথে ট্রেড করা শিখেছিল, তারা সিঙ্গাপুরে কি সুন্দর ট্রেডিং কমিউনিটি ডেভেলপ করে ফেলেছে। ট্রেডিং কমিউনিটি মানে কি, তারা খুব সুন্দর ওয়েবসাইট বানিয়ে ফেলেছে, সেখানে অনেক সাকসেসফুল ট্রেডার তারা এসে আলোচনা করে যে হ্যাঁ আমরা এইভাবে ট্রেড নিতে পারি, আমরা এই জায়গা থেকে ট্রেড নিতে পারি বা এই স্ট্র্যাটেজিগুলো ডেভেলপ করতে পারি। সেখান থেকে নতুনরা অনেক বেশি হেল্পফুল হচ্ছে, বা তারা এসে কিন্তু ডাইভার্ট হয়ে যাচ্ছে না যে আমরা কোত্থেকে শিখবো, তাদের জন্য একটা প্ল্যাটফর্ম রয়েছে। বাট আফসোস বাংলায় বা বাংলাদেশে এরকম ওয়েবসাইট বা এরকম প্ল্যাটফর্ম বা এরকম কমিউনিটি খুব কম রয়েছে। আহ, খুব দুঃখের সাথে জানাচ্ছি যে আমার আমার সাপোর্টিং হ্যান্ড হিসেবে আমার যে সমস্ত লোক দরকার, সে সমস্ত লোকই আমি খুঁজে পাই না ইন দ্য সেন্স যে হয় আমার সাথে তাদের মেন্টালিটি মিলে না। কারণ আমি বেশিরভাগ লোক যখন খুঁজি তখন তারা ডিফারেন্ট কমিউনিটির হয়, মনে করেন সিঙ্গাপুরের হয়, মালয়েশিয়ান হয়, বা আমার দেশি লোক খুঁজে পাই না। এবং আমার ডেভেলপ করা স্ট্র্যাটেজি কেন আমি আরেকজনের সাথে শেয়ার করবো, এটা করতে অনেক সময় মাথায় আপনার হেডেক আসে যে না, আমার স্ট্র্যাটেজি আমার কাছে থাক, আমি সেটাকে ইউজ করি আরও বেশি পরিমাণে, মানে বেশি ইমপ্রুভ করে ফেলি। তো ব্যাপারটা হলো যে ইভেন আমি বিশ্বাস করবেন কি যে আমি অ্যাডও দিয়েছিলাম, বাংলাদেশেও অ্যাড দিয়েছিলাম এবং আপনার ইন্টারন্যাশনালি অ্যাড দিয়েছিলাম যে আমি আমার সাথে ট্রেড করার জন্য এরকম ট্রেডার দরকার। তা ইভেন কিছুই না, আমি যে ট্রেডিং অ্যানালিসিসগুলো করি, অ্যানালিসিসগুলো ফেসবুকে পোস্ট করার জন্য হোক বা ইউটিউবে পোস্ট করার জন্য হলে, এরকম যদি আমার হেল্পিং হ্যান্ড থাকতো। কারণ আমার তো এত টাইম নেই, আমি যখন ট্রেড অ্যানালাইসিস করি তখন আমি আমার মতো করে অ্যানালিসিস করে ট্রেডটা বসাই দিই। তো আমি যখন মাথায় এই ট্রেডটা রাখছি, আমি যদি কাউকে বলি যে আমি এইভাবে ডেবিট ট্রেডগুলো নিচ্ছি, সে যদি জাস্ট আপনার রিটেন ডাউন করে রিটার লিখে রাখে যেভাবে এভাবে ট্রেডগুলো নেওয়া যায়, এবং সে যদি কোথাও পোস্ট করে, আমার ফেসবুকে দেখবেন যে আমি মাঝে মাঝে পোস্ট করি যখন আমার টাইম থাকে হাতে, যখন আমি লং টার্ম ট্রেডগুলো নেই। বাট সমস্যা যেটা হলো, আমি মনে করেন ট্রেডটা বসলাম এখন, আপনি দেখলেন হয়তো আরো 1 ঘন্টা 2 ঘন্টা পরে, বা আপনি যদি কন্টিনিউসলি আমাকে ফলো করতেন তাহলে আপনি ওই আইডিয়াগুলো পেতেন। তো যাই হোক, আমার উদ্দেশ্য হলো আপনাদেরকে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শিখাবো কি করে আপনি নিজের স্ট্র্যাটেজি নিজে ডেভেলপ করবেন। হ্যাঁ, অন্যের সাহায্য তো নিবেনই, অন্যের সাহায্য না নেওয়াতে কোনো আপনার লজ্জার কিছু নাই। অন্যের সাহায্য নিবেন, অন্যকে কোয়েশ্চেন করবেন যে কেন এই জিনিসটা হলো, কেন ওই জিনিসটা করলাম না। কিন্তু নিজের সবসময় একটা স্বতন্ত্র স্ট্র্যাটেজি ডেভেলপ করার চেষ্টা করবেন, যেটা হবে ফিউচারে আপনি এই মার্কেটে সার্ভাইভ করতে পারবেন। আমি আগে বলেছিলাম এই মার্কেটে কিন্তু সার্ভাইভ করা খুবই ডিফিকাল্ট। এখানে যদি 100 জন আসে, আপনার 90 থেকে 95 জন মানুষ ফেইলার হয়ে চলে যায়।
এবং যদি আপনি এদের মধ্যে না পড়তে চান তাহলে আপনাকে অবশ্যই অনেক টাইম এখানে ইনভেস্ট করতে হবে এবং অবশ্যই আপনার অন্যের উপর নির্ভরশীলতা কমাতে হবে। আমার অনলি অ্যান্ড ওয়ান সাজেশনে এতগুলো বড় বক্তৃতা দেওয়াচ্ছে যে আপনি নিজে স্বাবলম্বী হন, অন্যের উপর ডিপেন্ডেন্সিটা কমায় আমার, তাহলে দেখবেন যে আপনি এই মার্কেটে টিকে থাকতে পারতেছেন। এটাই হলো একমাত্র সাফল্যের চাবিকাঠি যেটা আপনাকে মার্কেটে টিকে থাকতে সাহায্য করবে। আর দ্বিতীয় ইম্পর্টেন্ট যেটা জিনিস সেটা হলো মানি ম্যানেজমেন্ট, যেটা আপনাকে অবশ্যই আমি দেখাবো কখন যখন ট্রেডিং স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হয়। এই মানি ম্যানেজমেন্ট এবং ট্রেডিং কৌশল, ট্রেডিং সাইকোলজির সাথে মিল রেখে এই তিনটা যদি একটা সংমিশ্রণ ঘটাতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আপনি একটা খুব ভালো ট্রেডিং স্ট্র্যাটেজি ডেভেলপ করতে পারবেন, আপনি ট্রেডিং থেকে একটু হলেও প্রফিট জেনারেট করতে পারবেন। তো আজকে ভিডিওটা এখানে শেষ করি। এখানে আমি অনেক ইন্টারাপ্ট হয়েছে, আমি অ্যাকচুয়ালি আমার গলার ভয়েসটা খুব একটা ভালো নাই, গলাটা ভেঙে গেছিলো দু একদিন আগে। সো আমি এই জন্য দুঃখিত যে আজকে ভিডিওতে আমি অনেকবার ইন্টারাপ্ট করেছি আপনাদেরকে। ধন্যবাদ। সো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন। আমি নিচে আমার মেল অ্যাড্রেস এবং আমার ফেসবুকের আইডিটা দিয়ে, ফেসবুক আইডি মিনস আমার যে ফেসবুক যেখানে আমি সবসময় আমার অ্যানালাইসিসগুলো পোস্ট করি, আপনারা সেই জায়গাটার সেখানে ইনবক্স আমাকে মেসেজ করতে পারেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। কমেন্ট তো করতেই পারবেন, যার যে ধরনের প্রশ্ন, যত সিলি প্রশ্নই হোক না কেন করেন, কোনো সমস্যা নেই। কোশ্চেন করতে তো আর কোনো টাকা লাগছে না আপনার, তাই না? তো আপনি কোশ্চেন করেন না কেন? কোশ্চেন করে আমি যদি অ্যান্সার না দিই তো না অ্যান্সার দিলাম না, আর যদি অ্যান্সার দিই তাহলে তো আপনার জন্য লাভ হয়ে গেল। তাহলে উইদাউট এনি ইনভেস্টমেন্ট আপনি এখানে একটা জিনিসের অ্যান্সার পেয়ে যাচ্ছেন। এইগুলো জানতে হবে আপনাকে, বিভিন্ন কমিউনিটির সাথে আপনাকে রিলেট হতে হবে। সো আজকে এই পর্যন্ত থাক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।